এভাবে তো আর চলে না রে। এভাবে খরা চলতে থাকলে মাঠের ফসল তো মাঠেই মারা যাবে। আমরা খাবো কি? গণেশ, এসবে তো আমার কিছু করার নেই। ওই পাশের দিঘির জল যদি খাল কেটে কোনোভাবে জমিতে আনা যায়। ওই দিন শেষে জল তুমি আনতে পারো, কিন্তু তাতে কি হবে? কতটুকু জমি বাঁচানো যায় বলো তো? এই এত জমি কি আর বাঁচানো যাবে? আরে, যেটুকু বাঁচানো যায় সব কিছু একেবারে চলে যাওয়া থেকে যদি কিছুটা। কথা বলতে বলতে ওরা দুজন হেঁটে আসছিল নিজের পথে। তারপরে পথের বাঁকে নিত্যানন্দ বিদায় নেয়। গণেশের মনটা আজ সকাল থেকে কেমন ভারী হয়ে আছে। 7 দিন হয়ে গেল বৃষ্টির দেখা নেই। ধান চাষের এই সময়টা যদি জল না আসে তাহলে তো বড় বিপদ। খাল কেটে জল কত আর আনা যাবে? ওই দিঘির জল তো বেশি নেই। রোদে তাপে দিঘির জল কমে এসেছে নিচের দিকে। ওই জল তুলে এনে জমিতে দেওয়া খাটনিতে পোষাবে না। এই সব ভাবতে ভাবতে গণেশ সামনের দিকে এগিয়ে চলছিল। নিত্যানন্দের বাড়িটা গ্রামের একদম বাইরের দিকে, গণেশের বাড়ি অপর প্রান্তে। দুজন মিলে পাশের গ্রামে গিয়েছিল। সেই গ্রামে চাষের অবস্থা, হাল চাল সমস্ত কিছু দেখে এলো। তাছাড়া মহাজনের কাছ থেকে সামান্য কিছু টাকা আনতে হলো। মহাজনের সুদ একবার মাথার উপর চাপলে তা কখনোই মেটে না। গায়ের রক্ত দিয়ে তা পূরণ করতে হয়, কিন্তু কিছুই করার নেই। এমন দুঃসময়ে সে টাকা যদি না দেয় তাহলে খাবে কি? সে তো আর শুনবে না আপনার জমির কথা। পেটের টান বড় টান। খিদে পেয়েছিল গণেশের, তাই দ্রুত হাঁটছিল সামনের দিকে। অনেক রাত হয়ে গেছে। বড় দেরি হয়ে গেল মহাজনের বাড়ি থেকে বের হতে। পাশের গায়ে দুজন চাষি এসেছিল, তাদের সঙ্গে কথাবার্তা বলতে বলতে হুঁশি নেই। সবারই একই অবস্থা, না খেতে পেয়ে মরছে সব। হ্যাঁ, অথচ মহাজনের বাড়িতে মাছ রান্না হয়েছে। ঘৃণার অদ্ভুত একটা হিংসায় গণেশের মুখটা কুঁচকে আসে। সে একদলা থুতু ফেলে পথের এক পাশে। তারপর মুখের উপর দিয়ে একবার হাত চালিয়ে নিয়ে সামনের দিকে এগোতে যাবে, আর ঠিক তখনই পথের পাশ থেকে কান্নার শব্দটা আসে। একটা বাচ্চা ছেলের কান্নার শব্দ। একটা বাচ্চা ছেলে গুমড়ে গুমড়ে কেঁদে চলেছে। অস্পষ্টভাবে দেখা গেল কেউ সেখানে রয়েছে, যদিও আশপাশটা অন্ধকার। গণেশ এদিকে তাকালো, তারপর বলল, এখানে এত রাতে কার বাড়ির বাচ্চা বেরিয়ে পড়েছে গো? আবার কান্নার শব্দটা শোনা গেল। এবার যেন গণেশের মনে হয় বাচ্চা ছেলে নয়, ওটা মেয়ের গলা। এমনভাবে কাঁদছে, ছেলে না মেয়ে তা বোঝার উপায় নেই। গণেশ আবার চারিদিকে তাকায়, না, তাও কেউ নেই। তাহলে কাঁদছে কে? আরও দুপা সামনের দিকে এগিয়ে আসতেই গ্রামের একদম মাঝামাঝি ছোট বুড়ো শিবের মাঠ পড়ে। মাঠের এক প্রান্তের দিকে একটা ছোট মজা ডোবা রয়েছে। মাঠটা বেশ ছোট, এপাশে ওপাশে কয়েকটা বড় বড় গাছ দিয়ে ঘেরা রয়েছে, আর তার মধ্যে কিছু লোক চুপ করে বসে আছে। এই বুড়ো শিবের মাঠ। মাঠের এক পাশে এসে থমকে দাঁড়ায় গণেশ। কান্নার শব্দটা আবার বন্ধ হয়ে গেছে, কিন্তু ব্যাপারটা মাথা থেকে যাচ্ছে না। এমনভাবে একটা বাচ্চা কাঁদছে, আর ঠিক তখনই হাসির শব্দটা সে শুনতে পাচ্ছে। ওই বুড়ো শিবের মাঠের একটা গাছের দিক থেকে শব্দটা ভেসে এসেছে। তারপর যেন মনে হলো খসখস শব্দ তুলে কেউ যেন মাঠের পাশ দিয়ে দৌড়ে অন্য পাশে চলে গেল। রাত তো কম হয়নি, এত রাতে কার বাড়ির বাচ্চা এভাবে বড় শিবের মাঠে ঘুরে বেড়ায়? বাড়ির লোকেদের হুঁশ নেই নাকি? গণেশের হাতে যদি লণ্ঠন থাকতো তাহলে সে একবার সেই আলোতে দেখবার চেষ্টা করত, কিন্তু আলো নেই। আকাশে চাঁদের আলোটুকু যেটুকু ভরসা ছিল
তাও মেঘের আড়ালে মাঝে মাঝে ঢাকা পড়ে যাচ্ছে। ঠিক তখনই মেঘের ফাঁক দিয়ে চাঁদের আলোটা যেন মাটির বুকে এসে পড়ল। আর সেই আলোতে গণেশ দেখতে পেল বুড়ো শিবের মাঠের ঠিক মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে আছে কেউ, আর তার দিক থেকেই হাসির শব্দটা ভেসে এলো আবার। কে বলতো তুই? এত রাতে এভাবে মাঠের মধ্যে ঘুরে বেড়াচ্ছিস কেন? টগর? কোন টগর? এই গ্রামে তো টগর বলে কেউ নেই। গণেশের কিছুদিন আগেই ঘটা একটা ঘটনা মনে পড়ে গেল। ততক্ষণে ছায়ামূর্তিটা হাঁটতে হাঁটতে বড় শিবতলার মাঠ ধরে আরও খানিকটা সামনের দিকে এগিয়ে এসেছে। আর তারপরে চাঁদের অল্প আলোয় গণেশের সেদিকে ভালোভাবে চোখ পড়ল, আর তার মুখ থেকে একটা চিৎকার বেরিয়ে এলো। মেয়েটা সেখানে দাঁড়িয়ে রয়েছে বটে, কিন্তু তার গলার উপরে তার মাথাটা নেই। সেইখান দিয়ে টাটকা রক্ত যেন ঝরে ঝরে পড়ছে নিচের দিকে। ওই গণেশ চিৎকার করে উঠল, কিন্তু তার আগে সামনের দিকে এগোতে গিয়ে প্রচণ্ড হোঁচট খেয়ে পড়ল মাটির উপরে। সেই মেয়েটা আবার হেসে উঠল। হাসতে হাসতে দু পা করে সামনের দিকে এগোতেই গণেশ বুঝতে পারছিল তার কিছুই করার নেই। পড়ে যাওয়ার জন্য তার মাথায় আর পায়ে বড় চোট লেগেছে। কোনো রকমে মাটি থেকে উঠে হামাগুড়ি দিয়ে সে পালাবার চেষ্টা করতে লাগলো, কিন্তু ততক্ষণে মেয়েটা এসে পড়েছে তার একদম কাছে। একটা হাত দিয়ে গণেশের চুলের মুঠিটা চেপে ধরেছে। গণেশ চিৎকার করে বলল, এই আমায় ছেড়ে দে, আমায় ছেড়ে দে। আমি তো তোর কোনো ক্ষতি করিনি, আমি তো তোকে মারিনি, তাহলে আমায় ছেড়ে দে। কথাটা বলে সেই মুহূর্তে অদ্ভুত একটা কাজ করল। নিজের দুটো হাত দিয়ে চেপে ধরল গণেশের গলা। গণেশ চিৎকার করবার চেষ্টা করল, কিন্তু তার মুখ থেকে আর চিৎকার বেরিয়ে এলো না। মাটির উপর পড়ে তার হাত পা ছটফট করতে লাগলো, কিন্তু ততক্ষণে তার আর কিছু করার নেই। গণেশের মনে হলো টগরের শক্ত লোহার মতন হাত তার গলাটা টেনে ছিঁড়তে চাইছে। হেঁচকা টানে গলাটা আস্তে আস্তে ধর থেকে আলাদা করে দিচ্ছে, আর প্রবল যন্ত্রণায় গণেশ দুহাত দিয়ে তাকে আটকানোর চেষ্টা করল, কিন্তু তার গায়ে যেন অসীম জোর। ঠান্ডা বরফের মতো দুটো হাত তার শক্ত, তার সঙ্গে একটা অদ্ভুত ভয়ঙ্কর হাসি চারপাশের বাতাসটাকে যেন দূষিত করে চলছে প্রতিনিয়ত। গণেশ পারল না। একটু পরেই গলার প্রবল যন্ত্রণাটা যেন এক ঝটকায় কমে এলো। মৃত্যুর আগের মুহূর্তে গণেশ বুঝতে পেরেছিল তার গলাটা ধর থেকে আলাদা হয়ে গেছে। নমস্কার, আমি রাকিব। গল্পাসুর গল্পের গ্যালাক্সিতে আপনাদের সকলকে স্বাগতম। আজ আপনাদের শোনাব তারানাথ তান্ত্রিকের গল্প। লেখক সুকান্ত দাসের কলমে মরালডাঙ্গার কুহকিনী। গল্পটি পুরোটা শুনবেন এবং গল্প শেষ হলে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে আমাদেরকে জানাবেন। এবং সেই একই জিনিস আপনাদেরকে বলবো, 1 লক্ষের পরিবার হতে আর মাত্র কয়েক হাজার সাবস্ক্রাইবার বাকি, প্রায় 10,000। তাই এখনও যারা সাবস্ক্রাইব করেননি, চটপট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে কোনো রকম গল্প মিস না হয় আপনাদের। তাহলে ইন্ট্রো বেশি লম্বা না করে শুরু করছি আজকের নিবেদন, তারানাথ তান্ত্রিক ও মরালডাঙ্গার কুহকিনী। তোমরা জানো না, শরীরী আত্মা মাঝে মাঝে এতটাই হিংস্র হয়ে উঠতে পারে যে সে এমন কাজ করতে পারে যা তোমরা কখনোই ধারণা করতে পারবে না। কথাটা বলতে বলতে তারানাথের দুটো চোখ যেন কেমন বিস্ফারিত হয়ে উঠল।
বাইরের দিকে সে স্থিরভাবে তাকিয়ে রইল কিছুক্ষণ। কিশোরী বলল, আরে সেটাই তো বলতে চাইছি। আপনি তো মাঝে মাঝে বলেন অশরীরী আত্মারা আসলে সবাই একরকম হয় না, কিছু যেমন ভালো হয়, কিছু তেমন অতিরিক্ত খারাপ হয়। তেমনি অতিরিক্ত কোনো খারাপ আত্মার কথাই শুনতে চাইছি আজ। অশরীরী আত্মার গল্প বলুন না। ওখানেই তো সমস্যা। তোমরা যেটাকে গল্প বলে মনে করো, সেটা আসলে আমার জীবনের অভিজ্ঞতা, আমার নিজের চোখে দেখা ঘটনা। অথচ তোমার বিশ্বাস অবিশ্বাসের মধ্যে ফেলে তাকে গল্প বলে উড়িয়ে দাও। তেমন ব্যাপার নয়। আরে আপনি কি যেন বলছিলেন? তারপর কিশোরী আর তারানাথের মধ্যে যে একটা ছোটখাটো ঠোকাঠুকি লেগেই থাকে, সেটা মাঝে মাঝে আমার বেশ ভালোই লাগে। কিন্তু যখনই কিশোরীর অতিরিক্ত অবিশ্বাস কিংবা তাচ্ছিল্যের জন্য তারানাথ মনক্ষুণ্ণ হয়, তখন আমি বুঝতে পেরে ব্যাপারটা হালকা করার চেষ্টা করি। আমি বললাম, আহা, আপনি ওর কথা কেন শুনছেন? ও তো অমনই করে। কিন্তু কিশোরী আপনার বেশ ভালো একজন শ্রোতা। তারানাথ সামান্য হাসল। তারপর হাতের উল্টো পিঠ দিয়ে কপালের জমা বিন্দু বিন্দু ঘাম একেবারে মুছে নিয়ে বলল, অবিশ্বাসীরাই ভালো শ্রোতা হয়, বুঝলে? এ কথা তোমাদের আগেই বলেছি, তবে সে কথা এখন আর বলতে ইচ্ছে করছে না। একটা অনেক দিন আগের কথা মনে পড়ে গেল। এই তোমাদের কথা শুনতে শুনতে এটা আবার মাথার মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে আসছিল বারবার। সেটাই বরং তোমাদের বলি আজ। তারানাথ স্থির হয়ে চোখ বন্ধ করে রইল বেশ কিছুক্ষণ। তারপর ডান হাতের বুড়ো আঙুল আর মধ্যমা একসঙ্গে করে কপালের মাঝখানটা চেপে ধরে রাখল বেশ কিছুক্ষণ। এই সময় তারানাথ চোখ বন্ধ করে যেন আকাশের দিকে তাকিয়ে থাকে। কথাটা শুনতে অদ্ভুত মনে হলেও আমার এমনটাই মনে হয়। তার মুখটা তোলা থাকলো সোজা আকাশের দিকে, যেন বন্ধ চোখের পাতা ভেদ করে আকাশে কিছু একটা দেখে মিলিয়ে নিচ্ছে সে। তখন তার মুখে নানা অভিব্যক্তি দেখা যায়। কখনো মুখের রুক্ষ চামড়া কুঁচকে আসে, কখনো কপালের ভাঁজ পড়া তামাটে চামড়ার কাছটা কুঁচকাতে দেখা যায়। বেশ কিছুক্ষণ এভাবে থাকার পরে তারানাথ চোখ খুলে আমাদের দিকে তাকালো, বলল, তোমরা আমার কাছে অনেক অসুরের গল্প শুনেছ। অনেক অসুরই বড় বীভৎসভাবে মানুষকে হত্যা করেছে, সে কথাও শুনেছ। কিন্তু আজকের কথা শুনলে বুঝতে পারবে অশরীরী আত্মা আরো কত ভয়ানক হতে পারে। একবার খুক খুক করে কেশে তারানাথ এক মনে গল্প বলতে শুরু করলো। তখন আমার ভবঘুরে জীবনের সময় নয়, সবে বিয়ে করেছি। গ্রাম থেকে শহরে আসার জন্যে তোড়জোড় করছি। তোমরা তো জানো আমার বিয়েটা বড় অদ্ভুতভাবে হয়েছিল। তখনও সমস্ত ব্যাপারটা মনে মনে এবং সাংসারিকভাবে গুছিয়ে উঠতে পারেনি। ভবঘুরে জীবন ছেড়ে হঠাৎ করেই এমন সংসার জীবনে ঢুকে পড়তে হবে তা তো কখনো ভাবিনি। তাই মনে মনে এটা ওটা ভেবে শহরে আসার জন্যে তৈরি হয়ে চলেছি। এমন সময় হঠাৎ একদিন আমার বাড়িতে একটি লোক এসে উপস্থিত হলো। আর তখন বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা ভেবেই চলেছি, বেরিয়ে পড়লেই হয়। এমন সময় একদিন দুপুরে খাওয়া দাওয়া সেরে বাড়ির সামনে উঠোনের কাছে দাঁড়িয়ে দূরের তাল গাছের দিকে তাকিয়ে দেখছি। বোধহয় শৈশবের কথাই মনে করছিলাম। এমন সময় লোকটা এলো। আলুথালু পোশাক আশাক, হাঁটুর উপর তোলা ধুতি, হাতে পায়ে ধুলো ময়লা লেগে রয়েছে, মাথার উপর একটা শত ছিদ্রের ছাতা। আমায় দেখতে পেয়ে একটু ইতস্তত করে সে বলল, আচ্ছা বলছি, ঠাকুর মশাইয়ের বাড়ি কি এইটা? মানে এটাই কি তারানাথ তান্ত্রিকের বাড়ি? তোমাদের আগে বলে রাখি, আমার বাবা, তিনি কিন্তু আমার উপরে শেষের দিকে বেশ সন্তুষ্ট হয়েছিলেন। সে কথা তিনি মুখে প্রকাশ না করলেও আমার কথা এখানে সেখানে বেশ বলে বেড়াতেন। আমি নাকি অনেক কিছুই শিখে এসেছি, এই সমস্ত কিছু দিয়ে চাইলে অনেক কিছু করতে পারি।
তাবিজ কবজ, বিপদ কাটানো, হেরে যাওয়া মামলা জিতিয়ে দেওয়া, অনেক কিছু। তাতে আমার গ্রাম এবং আশেপাশের গ্রামের অনেক লোকই মাঝে মাঝে বাড়িতে এসে বড় বিরক্ত করত, বুঝলে। এসব আমার কখনোই ভালো লাগতো না। কিন্তু এই লোকটির উপর কী কারণে যে একটা অদ্ভুত আকর্ষণ অনুভব করলাম। লোকটাকে বাড়ির ভেতরে এসে দাওয়ার কাছে বসতে দিলাম। আমার স্ত্রী বুঝতে পেরে জল বাতাসা এনে দিল তাকে। জল বাতাসা খেয়ে সে সামান্য ধাতস্থ হয়ে আমায় বলল, ঠাকুরমশাই, আপনি বিরক্ত হয়েছেন আমি বুঝতে পারছি। এমন সময় গৃহস্থ বাড়িতে আসা ঠিক নয়, কিন্তু বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আমাদের গ্রামে একবার আপনাকে যেতে হবে, নাহলে যে ধনে প্রাণে আমরা মারা পড়ব। লোকটার মুখের দিকে তাকিয়ে তার কথা শুনছিলাম। তার চোখে হঠাৎ করেই একটা ভয়ের দৃষ্টি দেখা গেল। প্রবল ভয় যখন মানুষের মনের ভেতরে থাকে, আর সেই ভয় নিয়ে কথা বলতে বলতে যখন সেই ভয়টা মনের ভেতর থেকে রক্তের মতো আস্তে আস্তে চোখের তারায় এসে দাঁড়ায়, তার ক্ষেত্রেও ঠিক তেমনই হলো। কি সমস্যা হলো বলুন তো? মানে আপনার সমস্যাটা ঠিক না শুনে তো আপনার সঙ্গে আমি আপনার গ্রামে যেতে পারি না। তাকে এমনভাবে সম্বোধন করার একটা কারণ ছিল। তার মাথার চুল কাঁচা পাকা, আমার চেয়ে যে বয়স তার বেশি সেটা বোঝা যায়। গ্রাম্য সাধারণ চেহারা হলেও তার চেহারার মধ্যে কিছু যেন একটা ছিল, শান্ত একটা ব্যক্তিত্ব তার চেহারায় রয়েছে। আমি নিত্যানন্দ ভট্টাচার্য। আমি 3 গ্রাম দূরে মরালডাঙ্গা থেকে আসছি। আমি সেই গ্রামের কবিরাজ, তবে কবিরাজি খুব একটা করা হয় না বিভিন্ন কারণে। আর জমি টমি আছে, সেখানে অন্য লোকেরা চাষ করে। বাবা গ্রামের কবিরাজ ছিলেন, কিছু অর্থ এবং জমি জমা বাবা রেখে গেছে, তাতে কোনো রকমে চলে যায়। তবে এবার যে অদ্ভুত সমস্যায় পড়েছি ঠাকুরমশাই, হ্যাঁ, সেখান থেকে বোধহয় আর বাঁচতে পারবো না। আমাদের গ্রামে এই নিয়ে মাত্র এই 1 মাসের মধ্যে 3 জন মারা গেল। কি যেন রাতের অন্ধকারে ভয়ঙ্করভাবে তাদের গলাটা মাথা থেকে ছিঁড়ে আলাদা করে দিয়েছে। কথাটা বলতে বলতে তার গলাটা কেমন যেন ধরে এলো। তার চোখের কোণে ভয় দেখা দিল। মনে হলো চোখের কোণে সামান্য জলও দেখা দিয়েছে। প্রবল ভয়ে মানুষ অসহায় হয়ে পড়ে, ঠিক তেমনই হলো। আমি বেশ বুঝতে পারলাম তার ভয়টা বাড়ছে, তাই তার পাশে বসে বললাম, দেখুন, আপনি ভয় পাবেন না। আপনার গ্রামে এমন কি হয়েছে যে 1 মাসের মধ্যে 3 জন মারা গেছে এভাবে? আরে এমন বিভৎসভাবে কোনো হিংস্র জন্তু কিছু করেছে কিংবা অন্য কিছু নয় তো? এতদিন ধরে গ্রামে রয়েছি, আর রাতের বেলা মাঝে মাঝে শিয়ালের ডাক ছাড়া আর কোনো কিছুই তো হয় না। সাপের কামড়ে যে লোকে মরে না সে কথা বলতে পারি না, কিন্তু তাছাড়া তো আর কিছুই দেখতে পাইনি। তাহলে হঠাৎ করে 3 জন 1 মাসের মধ্যে ওভাবে মারা পড়লো কি করে? আর তাছাড়া হিংস্র জন্তু হলে তো মেরে তার মাংস খাবে, কিন্তু সেসব তো কিছুই হয়নি ঠাকুরমশাই। শুধু ওই গলাটা ছেড়ে নিয়ে চলে গেছে। আর শুধু শনিবারই কেন হবে? বুঝতে পারছিলাম তার কথায় বেশ যুক্তি রয়েছে। সে কবিরাজ, তার কাছ থেকে এমন একটা ব্যাপারই আমি আশা করতে পেরেছিলাম। বললাম, আপনার কি মনে হয় এইসব কিছু আসলে কেন হচ্ছে? এ ব্যাপারে তো কিছু বুঝতে পারছি না, তবে ওই 2-3 দিন আগে আমাদের এই গ্রামে একটি বাচ্চা মেয়ে নিখোঁজ হয়েছিল। তারপরে তাকে পাওয়া গিয়েছিল বুড়ো শিবতলার মাঠের পাশে একটি পচা ডোবার কাছে। তার মাথাটাও ঘাট থেকে কেউ আলাদা করে দিয়েছিল। মাঝখানে 2 মাস কেটে যাওয়ার পর আবার তেমন ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। কেন
যে এসব হচ্ছে কিছুই বুঝতে পারছি না ঠাকুরমশাই। বুঝতে পারছিলাম, এভাবে তার কথা শুনে কোনো কিছুই বোঝা সম্ভব না। সত্যি সত্যি তার সঙ্গে আমার মরালডাঙ্গায় যাওয়ার দরকার। বললাম, আপনি যদি আর একটা দিন দেরি করতেন তাহলে হয়তো আমি এখান থেকে রওনা দিয়ে দিতাম, তখন আপনি আর আমায় পেতেন না। তবে যখন আপনি এসেই পড়েছেন এবং আপনার সঙ্গে আমার বাক্যালাপ হলো, তখন আপনার সঙ্গে যাওয়া আমার উচিত। কিন্তু আজ হলো গিয়ে বুধবার, তার মানে আপনার কথা মতো আবার শনিবারে কারুর একটা মৃত্যু ঘটবে। নিত্যানন্দ আবার ভয় পেল। তার দু চোখে ভয় দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে সে বলল, এমনটাই তো মনে হয় ঠাকুরমশাই, আবার কেউ একটা মরবে। আমি যে বড় ভয় ভয় রয়েছি। ভয় পেতে হবে না, আপনি বিশ্রাম করুন, আমি আপনার সঙ্গে যাব। একটু গুছিয়ে নিই, বেশিক্ষণ লাগবে না। আপনি গেলেন ওই কবিরাজের সঙ্গে? তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে আমি তৈরি হয়ে নিলাম। তারপর প্রায় ঘণ্টাখানেক পরে তার সাথে রওনা দিলাম মরালডাঙ্গার উদ্দেশ্যে। কিন্তু তখনও জানতাম না সেখানে গিয়ে আমি আসলে কি দেখতে পাব। নিত্যানন্দ কবিরাজের সঙ্গে তার গ্রাম মরালডাঙ্গা গিয়ে পৌঁছলাম। বাইরে থেকে দেখে গ্রামে কোনো কিছু বোঝার উপায় নেই। নিত্যানন্দর বাড়িতে গিয়ে পৌঁছতেই তার স্ত্রী আমায় বাতাসা এবং জল দিলেন। হাত পা ধুয়ে দাওয়ার কাছে বসার একটু পরেই নিত্যানন্দ গ্রামের একজনকে ডেকে আনল। গ্রামের একজন বেশ প্রবীণ মানুষ। তার মাথার চুল ধবধবে সাদা, কাঁধে একটা পৈতে ঝুলছে। বয়সের ভারে শরীর সামান্য ঝুঁকে রয়েছে। সে এসে আমায় বলল, ঠাকুরমশাই, আপনি এসেছেন বড় ভালো হয়েছে। আমাদের গ্রামে এই বিপদে না কেউ কেউ সাহায্য না করলে গ্রামের মানুষ যে আর বাঁচতে পারবে না। আপনাকে দেখে মনে হচ্ছে ব্রাহ্মণ। আপনি কি কিছু বুঝতে পেরেছেন বিপদের ব্যাপারে? গ্রামে গ্রামে এক কালো ছায়া নেমেছে। গ্রামের মাথার উপরে সন্ধ্যের পর ওই কালো ছায়া ঘুরে বেড়ায়। শনিবারের রাতে নেমে আসে গ্রামের বুকে, তারপর যাকে পায় তাকে নিয়ে যায়। কথাটা বলতে বলতে বৃদ্ধর চোখ দুটো কেমন যেন হয়ে এলো। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, ও কাউকে ছাড়বে না ঠাকুরমশাই, কাউকে ছাড়বে না। আপনি দয়া করে একটা কিছু করুন, দয়া করে একটা কিছু করুন। গ্রামে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমি বুঝতে পেরেছিলাম গ্রামে কিছু একটা হয়েছে। এটুকু সামান্য ক্ষমতা যে আমার রয়েছে আর এগুলো যে আমি বুঝতে পারি তা তোমাদের আমি আগেই বলেছি। গ্রামের মাথার উপর কালো মেঘ জমে রয়েছে, অথচ 2 গ্রাম দূরে আমাদের গ্রামে তখন তো এসব দেখিনি। এই গ্রামের আশপাশটা আকাশ কেমন যেন হয়ে আছে, কেমন যেন ঘুমট ভাব। একটা নিস্তব্ধতা ছড়িয়ে রয়েছে, কোথাও সামান্য হাওয়া নেই। অথচ গ্রীষ্মের এই সময়টা সন্ধ্যার পর বৃষ্টি হয়। তবে আশপাশটা দেখে মনে হয় না যে মাসখানেকের মধ্যে এখানে বৃষ্টি হয়েছে। বৃদ্ধ আরও অনেক কথা বললেন। সমস্ত কথা শুনে বোঝা গেল তাহার মনে হয় এই গ্রামে এমন একটা বিপদ হয়েছে যেটা গ্রামের মানুষের কারোর জন্যই হয়েছে। বেশ, একটা দিন এই গ্রামে থাকি, তারপর না হয় দেখি কি করা যায়। যদি আমার দ্বারা কিছু সম্ভব হয় তাহলে আমি অবশ্যই চেষ্টা করব। সন্ধ্যার পর নিজের মতো করেই বাইরে বেরোলাম। এদিক ওদিক বেশ কিছুক্ষণ ঘুরে এলাম। নিত্যানন্দ কবিরাজ সঙ্গে আসতে চেয়েছিল, কিন্তু আমি তাকে বারণ করলাম। গ্রামটা খুব বেশি বড় নয়। এই যে আমি এসেছি সেদিকে পাশের গ্রামে যাওয়ার রাস্তা,
উল্টো দিকে গ্রামের শেষে লম্বা ধানের জমি। তারপরে পাশের গ্রামে যাওয়ার রাস্তা রয়েছে বটে, তবে পাশের গ্রাম আর এই গ্রামের মধ্যে দূরত্ব অনেক বেশি। বড় বড় গাছ একপাশে ছোট মতো করে একটা জঙ্গল তৈরি করে রেখেছে। সেই পথেই গেলাম। এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। এমন সময় হঠাৎ করে একটা অদ্ভুত ব্যাপার ঘটল। প্রথমত, যে জঙ্গলটা, সেটাকে ডান দিকে রেখে সামনের দিকে হাঁটছিলাম, নিত্যানন্দর মুখেই শুনেছিলাম সেদিকে হেঁটে গেলে একটা শ্মশান পড়বে। ইচ্ছে ছিল সেখান থেকে একটু ঘুরে আসার, কিন্তু জঙ্গলের মধ্যে খসখস একটা শব্দ হলো। আর সেই শব্দটা শুনে জঙ্গলের দিকে তাকাতে দেখতে পেলাম জঙ্গলের মধ্যে একটা মাঝারি গাছের তলায় দাঁড়িয়ে রয়েছে এক সাধু। সাধু আমায় দেখতে পেয়ে সামান্য হাসল। আমিও তাকে দেখে বেশ অবাক হলাম। সাধুকে চেনা চেনা মনে হলো, কিন্তু কিছুই যেন মনে করতে পারছিলাম না সে কে। এখন একটু কাছে এগিয়ে যেতে সাধু শান্ত অথচ দৃঢ় গলায় আমায় বলল, আবার অন্যের বিপদের কথা শুনে ছুটে এসেছিস, কিন্তু এই বিপদ যে সহজে মিটবে না। অনেক অতৃপ্তি নিয়ে মরেছে ও, এত সহজে কাউকে ছাড়বে না। আমি হাত জোড় করলাম, বললাম, তার মানে আমি যেমনটা ভেবেছি তাই? এই গ্রামে কোনো এক অতৃপ্ত আত্মা রয়েছে যে এই কাজ করছে, কিন্তু কেন করছে? এমন বিভৎসভাবে সে কেন মারছে? সব কাজের পেছনেই একটা কারণ থাকে রে, তোকে তা বলে দিতে হবে না আলাদা করে নিশ্চয়ই। তবে মনে রাখিস, সব সমস্যার একটা সমাধান আছে। সমস্যাকে আঁকড়ে ধরে না থেকে সমাধান খোঁজার চেষ্টা কর। ঠিক তখনই একটা দমকা হাওয়া এসে আমার গায়ে লাগলো মুহূর্তের জন্যে। আমি সাধুর চোখ সরিয়ে নিয়েছিলাম। তারপর সামনের দিকে তাকিয়ে বললাম, কিন্তু আমি তো গাছের কাছটায়, কেউ নেই। আমি একটু আগে যে গাছের তলায় দাঁড়িয়েছিলাম সেই গাছের তলাটা সম্পূর্ণ ফাঁকা। হাওয়ার বিন্দুমাত্র লক্ষণ আশেপাশে কোথাও দেখা গেল না। আমি হাঁটতে হাঁটতে সেই রাস্তা পেরিয়ে গ্রামের শ্মশান থেকে ঘুরে সেদিন রাতে হেরিকেন জ্বালিয়ে নিত্যানন্দ আর আমি তার বাড়ির দাওয়ার কাছে বসেছি। সেদিন বুধবার, মাঝে 2 দিন আমার হাতে রয়েছে। এই 2 দিনের আগে তো কিছু হবে না। এই 2 দিনের মধ্যে গ্রামের লোকজনদের সাথে কথা বলে সমস্ত কিছু জেনে নেব ভেবেছিলাম। তাই নিত্যানন্দকে বললাম, শেষবার কি হয়েছিল সে কথাটা আমায় একটু বলুন তো। শেষবার মানে আগের শনিবারের কথা। পরের দিন রবিবার সকালে উঠতেই শুনতে পেলাম গ্রামে আমাদের শ্যাঁকরা আছে। সে অনেক রাতের দিকে বাড়ি ফেরে। এই গ্রাম থেকে 2 গ্রাম দূরে সে এক সোনার কারিগরের কাছে কাজ করতে যায়। মাঝে মাঝেই তার বাড়ি ফিরতে দেরি হয়ে যায়, কিন্তু গ্রামে এই সমস্ত ব্যাপার শুরু হওয়ায় সে চেষ্টা করে তাড়াতাড়ি ফিরে আসতে বাড়িতে। সেদিন কি কারণে যেন তার দেরি হয়ে গিয়েছিল। অনেক রাত পর্যন্ত সে বাড়িতে ফিরছে না দেখে তার বউ পাশের বাড়িতে খোঁজ করতে যায়। যখন তাতেও কোনো লাভ হয় না, সে তখন আশেপাশের কয়েকজন মিলে তার খোঁজে গ্রামে বেরিয়ে পড়ে। এদিকে ওদিকে খুঁজেও যখন তার খোঁজ নেই, তখন সবাই একবার মনে করে যে হয়তো রাত হয়ে গেছে দেখে ওই শ্যাঁকরা কারিগরের বাড়ি থেকে বেরোয়নি। কিন্তু এমনটা তো কোনোদিনও হয় না। বিশেষ করে সেদিন সে তাড়াতাড়ি আসবে বলেছিল, কারণ রবিবার দিন সে আর কারিগরের বাড়িতে যায় না। রবিবার দিন বউকে নিয়ে তার শ্বশুর বাড়িতে যাওয়ার কথা ছিল। দেখতে দেখতে রাত গভীর হলো। তারপর দিন ভোরবেলা শ্যাঁকরার স্ত্রীর তো কিছুতেই মন মানে না। সে ভোর থাকতেই উঠে পড়ে গ্রামে খোঁজ করতে যায়। আর খুঁজতে ওই বুড়ো শিবতলার মাঠের কাছে গিয়ে দেখতে পায়
স্যাঁকড়াকে। বুড়ো শিবতলার মাঠটা রয়েছে যে পথ দিয়ে আমরা আপনার বাড়িতে এলাম, ওই পথের ডান হাতে। আমার বাড়িটা গ্রামের একদম শেষের দিকে, তাই ওই মাঠ আমার বাড়ি থেকে বেশ খানিকটা দূরে পড়ে। গ্রামের একদম মাঝামাঝি দিকে ওই মাঠের কাছে গাছের তলায় পড়ে থাকতে দেখে স্যাঁকড়াকে। কিন্তু ওই আগের মতো তার মাথাটা কেউ যেন টেনে ছিঁড়ে ফেলেছে। গোটা শরীরটা খুঁজে পাওয়া গেলেও মাথাটা আর খুঁজে পাওয়া যায়নি। এবার আমি অবাক হলাম। এত কথা নিত্যানন্দ বলেছে, কিন্তু এই কথাটা তো আগে আমায় বলেনি। সে কি, মাথাটা খুঁজে পাওয়া যায় না? সে কথাটা আপনি আগে বলেননি তো আমায়। বলিনি? তাহলে হয়তো ভুল হয়ে গেছে বাবা। প্রতিবারই শরীর খুঁজে পাওয়া যায়, কিন্তু মাথা খুঁজে পাওয়া যায় না। জামা কাপড় আর ওই বাকি সমস্ত কিছু দেখে শরীর চিনে নিতে হয়, মাথা কোথাও থাকে না। ওই শরীরটাই শ্মশানে পুড়িয়ে দিতে হয়, ওই মাথাবিহীন শরীরটা। বড়ই অদ্ভুত ব্যাপার। কেউ এভাবে তাদেরকে মেরে মাথাটা নিয়ে যাবে কেন? আর 3টে মৃতদেহ ঠিক কোথায় কোথায় পাওয়া গিয়েছিল বলুন তো? প্রথমে মারা গিয়েছিল আমারই এক চেনা। সে রাতে আমি তার সঙ্গে গিয়েছিলাম। তার নাম ছিল গণেশ। গণেশকে পাওয়া গেল ওই বুড়ো শিবতলার মাঠের পাশের বড় রাস্তার কাছে। সে রাস্তার মধ্যে উপুড় হয়ে পড়েছিল, গলা কাটা, মাথাটা নেই। তারপরে মারা গেল আমাদের এই গ্রামের উপেন ভট্টাচার্য। উপেন ভট্টাচার্য বয়স্ক মানুষ। তিনি রাতে কেন ওদিকে গিয়েছিলেন সে কথা কেউ জানে না। তবে তার মৃতদেহটা পড়েছিল পথের উল্টো দিকে। ওই বুড়ো শিবতলার মাঠের উল্টো দিকে জঙ্গল মতো রয়েছে, সেই জঙ্গলে কচু বনের মধ্যে তার শরীরটা ঢুকেছিল। পা দুটো শুধু বাইরে বেরিয়েছিল। আর তারপর তো ওই স্যাঁকড়া। নিত্যানন্দর কথা শুনে বেশ অবাক হলাম। ব্যাপারটা বড়ই অদ্ভুত। দেখতে দেখতে আর 2 দিন পরে শনিবার আসবে। তাহলে কি শনিবার রাতে আবার কেউ মরবে? বললাম, আচ্ছা, যদি তোমরা শনিবার রাতে বাইরে না বের হও, তাহলে তো আর কোনো ক্ষতি হবে না কারো? উপেন ভট্টাচার্যর বাড়ির বাইরে খুব একটা বেরোয় না। তার বাড়ি এই বুড়ো শিবতলার মাঠ থেকে একটু দূরে। সে অত রাতে কেন বেরিয়েছিল সে কথা কেউ তো বলতে পারে না। নিশ্চয়ই তাকে কেউ বাইরে বার করেছিল। এই শনিবার কি হয় সেটা দেখতে হবে। তার আগে আমি কিছুই করতে পারবো না। এই গ্রামে যে কিছু হয়েছে তা বোঝা যাচ্ছে, কিন্তু আসল কারণ না জেনে তো কিছুই করা যাবে না। আবার একটা মৃত্যু না হয়ে যায়। আবার ঠাকুর মশাই, আবার কেউ মরবে? একটা কাজ করা যেতে পারে। তাহলে যদি কেউ বেঁচে যায়, শনিবার দিন রাতে কেউ আর বাড়ি থেকে বেরিও না। তারপর দেখো কি হয়। এতটা বলে তারানাথ চুপ করল। মুখে তার একটা অদ্ভুত ভাব। কিন্তু আপনি তো ওই গ্রামের মানুষদের বাঁচানোর জন্য ওই গ্রামে গিয়েছিলেন, তাহলে আপনি থাকতে থাকতে আবার শনিবার দিন কেউ মরল? দেখো, আমি তোমাদের আগেই বলেছি, আমি সাধনা করলেও কখনো সিদ্ধি লাভ করতে পারিনি। তন্ত্রমন্ত্র সামান্য কিছু ক্ষমতা আমার ছিল, তা অনেকটাই মধুসুন্দরী দেবী ও মাতু পাগলি এদের কাছ থেকে অর্জন করেছিলাম। তাই এমন কোনো ক্ষমতা আমার কখনোই ছিল না যা দিয়ে সরাসরিভাবে কোনো অপশক্তিকে হারিয়ে দেওয়া যায়। তাদের সামান্য আটকানোর মতো ক্ষমতা আমার কাছে ছিল, কিন্তু এইখানে আসলে বিপদটা কি তা আমি জানি না। সেখানে করবটা কি জানার জন্যে তো আমাকে শনিবার পর্যন্ত অপেক্ষা করা প্রয়োজন ছিল। তাছাড়া মৃতদেহ আমি নিজে চোখে দেখিনি, সেটা দেখলেও কিছু একটা আন্দাজ করা যেত। তাই পরদিন সকালে নিত্যানন্দকে নিয়ে যে স্যাঁকড়া মরেছিল তার বাড়িতে গেলাম। তার বিধবা স্ত্রী আর ছোট এক ছেলে, তারা পাশের গ্রামে তাদের শ্বশুর বাড়িতে উঠে যাওয়ার তোড়জোড় করছিল। এমন সময় তার বাড়িতে গিয়ে পৌঁছিয়েছি।
এক কথা দু কথায় নিত্যানন্দ সমস্ত কিছু বুঝিয়ে দিতেই সেই স্ত্রী কাঁদতে কাঁদতে আমার পায়ের কাছে এসে পড়ল, বলল, ঠাকুর মশাই, বুঝতে পারি না ওনাকে এভাবে কে মারতে পারে। জানেন তো, কারোর সঙ্গে তার কোনো শত্রুতা ছিল না, সকলেই তাকে ভালো মানুষ বলেই জানতো। সবার বিপদে আপদে মানুষটা ঝাঁপিয়ে পড়তো, কারোর কোনো ক্ষতি করতো না। দেখো মা, আমি জানি না কেন এসব হচ্ছে, এর পেছনে কে আছে তাও আমি জানি না। তবে আমি চেষ্টা করব এই গ্রামে যাতে আর কারো কোনো বিপদ না হয়, সেই চেষ্টা আমি করব। আমায় একটা কথা বলো তো, নিজের চোখে হয়তো তুমি ভালোভাবে দেখেছিলে, বাকিরা হয়তো তেমন ভালোভাবে দেখেনি। ওই গলার চিহ্ন হওয়া ছাড়া শরীরে আর কোথাও আঘাতের চিহ্ন ছিল? এই কথায় স্ত্রী লোকটি যেন কি একটা ভাবল, তারপর বলল, হ্যাঁ ছিল, গোটা শরীরে যেন কেউ আঁচড়ে দিয়েছিল। তবে সেই আঁচড়ের দাগ খুব বড় নয়, ছোট, যেন ছোট ছোট হাতের ছাপ। তাছাড়া জামা কাপড়ে ছোট ছোট বাচ্চার হাতের ছাপও ছিল। এই কথায় আমি আর নিত্যানন্দ কেমন যেন অবাক হয়ে গেলাম। বললাম, ছোট হাতের ছাপ? ঠিক দেখেছিলে মা? সে নিশ্চিতভাবে বলতে লাগলো সে ঠিক দেখেছে। এই বিষয়টা আশেপাশে দু একজনও দেখেছে, তবে সেই হাতের ছাপ যে কিভাবে লাগলো তা নিয়ে কেউ বেশি একটা ভাবেনি। এমন একটা বীভৎস ব্যাপার, তার মধ্যে এর সঙ্গে কোনো বাচ্চার হাতের ছাপের সম্পর্ক থাকবে বলে কেউ খুব একটা ভাবেনি। সবাই বুঝতে পেরেছে এই কোনো অশরীরীর কাজ, কিন্তু এতটুকুতে আমার কাজ হবে না। তাই মনে মনে চিন্তা করলাম, আজ বৃহস্পতিবার, কাল শুক্রবার, কাল রাত্রে ওই বুড়ো শিবতলা মাঠের আশেপাশে যে মৃত্যুগুলো হচ্ছে সেখানে গিয়ে অনেক কিছু দেখতে হবে। নিত্যানন্দ এই ফাঁকে গ্রামের অনেকের সঙ্গে কথা বলল, যাদের পরিবারের লোকেরা মারা গিয়েছিল তাদের সঙ্গেও। গোটা দিন আমিও গ্রামের আশেপাশে শ্মশানে, বুড়ো শিবতলার মাঠ, এমনকি তার পেছনের দিকে পৌঁছিয়ে সমস্ত কিছু ঘুরে এলাম। সন্ধ্যের দিকে নিত্যানন্দকে আমার মনের ইচ্ছার কথা বলতে নিত্যানন্দ একটু অবাক হয়ে বলল, কিন্তু কিন্তু আমি তো এটা ভেবে ভয় পাচ্ছি যদি আপনার কোনো বিপদ হয়। বিপদ হবে না। আমার মনে হয় আমি বুঝতে পেরেছি কেন এই সমস্ত ব্যাপার হচ্ছে। তার জন্যে ওখানে অন্তত আজকের রাত্রে আমার থাকা দরকার। আর তোমাদের গ্রামে যা হয়েছে শনিবারে রাত্রে হয়েছে, আজ তো কিছুই হবে না। নিত্যানন্দকে কোনোভাবে বুঝিয়ে দিয়ে সেই রাত্রেই আমি বেরিয়ে পড়লাম বুড়ো শিবতলার মাঠের উদ্দেশ্যে, ঠিক সেখানে যেখানে এর আগে তিনটে মৃত্যু হয়েছে এমন বীভৎসভাবে। হাঁটতে হাঁটতে বুড়ো শিবতলা মাঠের কাছে এসে পড়লাম। চারিদিকে অন্ধকার ঘুটঘুট করছে। মাথার ওপর আকাশে যে কালো মেঘ জমে থাকতে দেখেছিলাম, সেই মেঘ তখনও রয়ে গেছে। এমন অদ্ভুত মেঘের বহর আমি এর আগে দেখিনি। কোনো বৃষ্টি নেই, হাওয়া নেই, কিচ্ছু নেই, অথচ কালো মেঘে আকাশটাকে ঢেকে রেখেছে। যেন মনে হচ্ছে ওই মেঘটা আকাশের উপর দাঁড়িয়ে থেকে কিছু একটা বুঝিয়ে দিতে চাইছে ওই গ্রামের গোটা মানুষদের। হাঁটতে হাঁটতে যতই সামনে এগোতে লাগলাম, একটা গুমোট ভাব বুঝতে পারলাম। আগে যখন নিত্যানন্দ কবিরাজের সঙ্গে করে এই পথে এসেছি তখন এমনটা মনে হয়নি। গ্রামে পা দিয়ে যে অদ্ভুত অনুভূতিটা হয়েছিল সেটা যেন একটু বাড়তে লাগলো। তোমাদের মিথ্যে বলবো না, গোটা শরীরে শিরশির করে উঠল। কেউ যে আশেপাশের বাতাসের সঙ্গে নিজের শরীর মিশিয়ে রয়েছে
তা বুঝতে অসুবিধে হলো না। গ্রামের পথে দাঁড়িয়ে বুড়ো শিবতলার মাঠের দিকে তাকিয়ে রইলাম। অন্ধকারে ভালোভাবে কোনো কিছুই দেখা যায় না। কয়েকটা বড় বড় গাছের আবছায়া চোখে পড়ে। আকাশে মেঘ থাকলেও আকাশের একটা সাদাটে আলো মাঠের উপর অদ্ভুতভাবে এসে পড়েছে। সেই আলোতেই অস্পষ্টভাবে সব কিছু অবয়বের মতো দেখা যায়। সেদিন মাঠ পেরিয়ে সেই পচা ডোবার কাছে গিয়েছিলাম, কিন্তু আজ আর সেদিকে যাওয়ার ইচ্ছে হলো না। এগিয়ে গিয়ে একটা গাছের তলায় দাঁড়ালাম। দিনের আলোয় দেখেছিলাম একটা তেঁতুল গাছ, তবে তেঁতুল গাছটা কেমন যেন শুকিয়ে আসতে শুরু করেছে। এই গাছ খুব বেশি দিন বাঁচবে না। আমাদের গ্রামে পূবের জঙ্গলের কাছে এমন একটা গাছ ছিল, সেই গাছও বেশি দিন বাঁচেনি। আমার ছোটবেলাতেই সেই গাছকে শুকিয়ে মরে যেতে দেখিয়েছিলাম। তারপর একদিন প্রবল ঝড়ে মনে মনে গাছের তলায় দাঁড়িয়ে এইসব কথাই ভেবে চলেছি। অন্ধকারে চারপাশটা ছেয়ে রয়েছে, আর সেই অন্ধকার ছাপিয়ে কোথা থেকে যেন একটা হাসির শব্দ ভেসে এলো। একটা বাচ্চার হাসির শব্দ, তবে মেয়ে না ছেলে কোনো কিছুই ভালোভাবে বোঝা গেল না। শব্দটা হঠাৎ করে কেমন যেন শুরু হয়েছিল, তেমনি হঠাৎ করেই শেষ হয়ে গেল। যেন কেউ হঠাৎ করে হেসে উঠেছে। আবার তারপরেই কি একটা দেখে সঙ্গে সঙ্গে বাতাসে একটা অদ্ভুত গন্ধ পেলাম আমি। আশেপাশের অন্ধকারের মধ্য থেকে কি যেন একটা আস্তে আস্তে জটলা পাকাতে শুরু করেছে। এদিক ওদিক তাকিয়ে দেখলাম আমি দেহবন্ধন করেই এসেছি, কোনো অশরীরীর আমায় স্পর্শ করবার ক্ষমতা নেই, যদি না সে অতি ক্ষমতাবান কোনো অশরীরী হয়। গাছের তলায় বসেই তাকিয়ে দেখছি, না, কোথাও কিছু নেই। হাসির শব্দটাও আর নেই। দূরে কোথা থেকে যেন একটা শিয়াল ডেকে উঠল, কিন্তু এখন গ্রীষ্মের সময়, এই সময় তো এইভাবে শিয়াল ডাকে না। একসাথে অনেকগুলো শিয়ালের ডাক শুনতে পেলাম, কিন্তু আশেপাশে তো কোনো শ্মশান নেই। ওই পচা ডোবার ওপাশে জঙ্গল মতো ছিল, তাহলে কি ওই জঙ্গলের কাছ থেকে শিয়াল ডাকছে? কথাটা ভেবে সেদিকে তাকিয়ে রইলাম বেশ কিছুক্ষণ। বুঝলে, মনে মনে অনেক কিছু ভেবে চলছিলাম। গলা কাটা অবস্থায় তাদের মাথাগুলো খুঁজে পাওয়া যায়নি। শনিবারের রাতে না হয় তাদের কিছু হয়েছে, কিন্তু 3টে মৃতদেহ যখন এখানেই পাওয়া গেছে, তার মানে এখানে কিছু একটা আছে। আমার ঠিক পেছনের দিকে, মানে তেঁতুল গাছের পেছন দিক থেকে কেউ কথাটা বলেছে। অশরীরীর মতো অদ্ভুত গলা না, কিন্তু ছেলে না মেয়ের গলা বোঝা গেল না। অথচ গলাটা যে একটা বাচ্চার সেটা বোঝা যায়। সঙ্গে সঙ্গে মাথা ঘুরিয়ে তেঁতুল গাছের পেছনের দিকে তাকালাম। কই, কোথাও কেউ নেই তো। তাহলে কথাটা কে বলল? সঙ্গে সঙ্গে বাতাসে ভর করে বহু দূর থেকে আবার ভেসে এলো সেই হাসির শব্দ। কেউ অদ্ভুতভাবে হাসতে হাসতে বলল, হঠাৎ করে অদ্ভুত গলায় এমন একটা কথা শুনলে যে কারোর বুকের ভেতরটা হিম হয়ে যেতে পারে, কিন্তু আমি ভয় পেলাম না। এমন কিছু একটা কথা তো আমি আন্দাজ করেছিলাম, তাই গলা তুলে বললাম, কে তুমি? আর আমার সামনে এসো, কোথায় তুমি? আবার সেই হাসির শব্দ। হাসি থামতেই অদ্ভুতভাবে কেউ বলে উঠল,
আমি তোমায় দেখে ভয় পাবো না। বাকিদের সঙ্গে আমায় তুমি তুলনা করো না। কে তুমি, আর কেন তুমি এখানে রয়েছ? এই গ্রামের লোকেদের যে তুমি মেরেছ সেটা আমি বুঝতে পেরেছি। কথাটা বলার সঙ্গে সঙ্গেই একটা অদ্ভুত ব্যাপার ঘটল। আশেপাশের বাতাসে যেন প্রবল ঝড় উঠল। সেই ঝড়ের শব্দের সঙ্গে সঙ্গে প্রচণ্ড ধুলো উঠতে থাকলো চারপাশ থেকে। দুঘাতে আমি চোখ ঢেকে ফেলি। তার মধ্যে সেই হাসির শব্দ ভেসে আসছে, আর সেই শব্দ ছাপিয়ে আবার সেই কণ্ঠ বলে ওঠে, এতটা বলে তারানাথ চুপ করল। মুখে তার একটা অদ্ভুত ভাব। আমি তাড়াতাড়ি বলে উঠলাম, কিন্তু সে বারবার ওই একটাই কথা বলছিল কেন? আপনি সাধু, আপনাকে এখান থেকে যেতে দেবে না। সাধুর প্রতি তার এত আক্রোশ কিসের? তখনও আমি সেসব ব্যাপার কিছুই জানতাম না। ধুলো ঝড়ে আমার চোখ বন্ধ রয়েছে। কি করব বুঝতে পারছি না। এখান থেকে উঠে যাব নাকি অন্য কিছু করব? মনে মনে মধুসুন্দরী দেবীকে স্মরণ করে চলেছি। আমার দেহবন্ধন করা রয়েছে, কিন্তু তবুও ওই অশরীরীর দ্বারা আমার কোনো ক্ষতি না হলেও যদি কোনোভাবে গাছের ডাল ভেঙে নিচে পড়ে, এমনিতে ওই তেঁতুল গাছটা শুকিয়ে এসেছে, তার ডাল ভেঙে পড়া খুব একটা আশ্চর্যর ব্যাপার নয়। কি করব ভেবে চলেছি, এমন সময় কোনো রকমে চোখটা খুলতেই দেখতে পেলাম আমার সামনে এসে দাঁড়িয়েছে কেউ একটা ছায়া ছাড়া আর কিছুই আমার পক্ষে দেখা সম্ভব হলো না। কোনো রকমে সেই প্রবল হাওয়ার মধ্যে বললাম, কে তুমি, আর কেন তুমি এমন করছো? কেন গ্রামের লোকেদের এভাবে মারছো? সঙ্গে সঙ্গে অনেক কিছুই যেন আমার কাছে পরিষ্কার হয়ে আসতে লাগলো। ততক্ষণে একটা ঠান্ডা বাতাস আমার দিকে এগিয়ে আসছে, আর তার সঙ্গে সঙ্গে সেই ছায়ামূর্তি যে আমার দিকে এগিয়ে আসছে তাও বুঝতে পারছি। আর আধো অন্ধকারে একটা ব্যাপার আমি বুঝতে পেরেছিলাম, যেই ছায়ামূর্তি আমার দিকে এগিয়ে আসছে তার মাথাটা গলার উপরে নেই। একটা মুন্ডহীন মূর্তি আমার দিকে এগিয়ে আসছে। এমনটা হতে পারে নাকি? তাহলে সে কথা বলছে কি করে? তার কথা তো আপনি শুনতে পারছিলেন। তাহলে? তারানাথ স্থির চোখে কিছুক্ষণ কিশোরীর দিকে তাকিয়ে রইল, তারপর বলল, সে সময় আমার মনের অবস্থা শুধু আমিই জানি। যতই দেহবন্ধন করা থাকুক না কেন, মনে মনে মধুসুন্দরী দেবীকে ডাকার ফলে মনে বল থাকুক না কেন, এমন একটা দৃশ্য চোখের সামনে দেখতে পেয়ে বেশ ভয় পেলাম। তোমরা তো জানো, অন্ধকার থাকলেও কিছু কিছু ব্যাপার আমি বেশ ভালোভাবে বুঝতে পারি। আমি যেন স্পষ্ট দেখতে পাচ্ছিলাম একটা বাচ্চা মেয়ের শরীর, তার পরনে একটা জামা, সেই জামাটা রক্তে ভেসে যাচ্ছে, তার গলার উপরে মাথাটা নেই। চিৎকার করে বললাম, তুমি ভুল করছো, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। তাছাড়া যাদের তুমি মেরেছো তারাও তো তোমার কোনো ক্ষতি করেনি, তাহলে কেন তুমি এসব করছো? কিন্তু সে আমার কথায় হাসতে লাগলো। আমার দিকে আরও খানিকটা এগিয়ে এসেছে। এমন সময় কি যেন একটা হয়ে গেল। ঝড় হঠাৎ করে থেমে গেল। অনেকটা দূর থেকে তার রাগের গলা ভেসে এলো আবার।
সঙ্গে সঙ্গে এই হাসির শব্দটা আবার হলো। হাসতে হাসতে সেই মেয়েটা যেন দূরের দিকে চলে যাচ্ছে। ততক্ষণে ঝড় থেমে গেছে। আমার গোটা শরীরে ধুলোবালি জড়িয়ে রয়েছে। কেমন যেন ক্লান্ত লাগছিল নিজেকে। তাছাড়া মাথার চুলে গায়ে এমন ধুলোবালি রয়েছে। আমি নিত্যানন্দ কবিরাজের বাড়িতে ফিরে গেলাম। সে জেগেই ছিল। কি ব্যাপার ঠাকুর মশাই, আপনার এমন অবস্থা হলো কি করে? সে অনেক কথা, কিন্তু আপনারা বোধহয় আমার কাছে কিছু লুকিয়ে যাচ্ছেন। এই গ্রামে মাস দুয়েক আগে একটা বাচ্চা মেয়ে গলা কাটা অবস্থায় মারা গিয়েছিল। সে কথা তো বলেননি আমায়, মনে আছে সে কথা? হ্যাঁ, সে কথাটা তো ভুলে গিয়েছিলাম। তবে মেয়েটা কিন্তু আমাদের এই গ্রামের না, কথাটা আমার তখন মনে ছিল না। যাই হোক, আমাদের গ্রামের নয় কিন্তু সে। এমনকি কোথা থেকে এসেছিল সে কথাও কেউ জানতো না। ওই ডোবার কাছে সে পড়েছিল। ওই সময় কিংবা তার আগে আপনাদের গ্রামে কোনো সাধু এসেছিল? হ্যাঁ, এসেছিল। এই আপনার মতো লাল কাপড় পরা এক সাধু এসেছিল। ওই ডোবার পাড়ে ওই যে মাঠের শেষের দিকে যে গাছ আছে না, ওই গাছের তলাতেই থাকতো। কিন্তু সেই সাধু... এমন কিছু একটা হয়েছে যার সাথে ওই সাধু জড়িয়ে আছে। একটা বাচ্চা মেয়ে মরেছে বলেছে, আর কোনো এক অশরীরী তো ওখানে রয়েছে। সেই আপনাদের গ্রামের মানুষকে মারতে চায়, সবাইকে সে মারতে চায়। আমার কথায় অদ্ভুতভাবে থর থর করে কেঁপে উঠল নিত্যানন্দ। সে দাওয়ার কাছে দাঁড়িয়েছিল, এবার ধপ করে বসে পড়ে বলল, তাহলে কি হবে ঠাকুর মশাই? সেই সাধু কি ওই মেয়েটাকে বলি দিয়েছিল? সে তো ভণ্ড বলে মনে হয়নি। হ্যাঁ, সাধুকে দেখে তো ভালো বলেই মনে হয়েছিল। তেমন কিছু মনে না হলেও সেই সাধুই কিছু একটা করেছে। তার জন্যই আপনাদের এই গ্রামে এমন অভিশাপ নেমেছে। নিত্যানন্দের বউও বাইরে বেরিয়ে এসেছিল। এত রাতেও যে ওরা জেগে রয়েছে সেটা দেখে আমি বেশ অবাক হলাম। ঠাকুর মশাই, তাহলে কি করা যায় বলুন তো? এই বিপদ থেকে বাঁচার তো কোনো রাস্তা আছে অবশ্যই, বলুন। এমনিতেই এক শিশুর অশরীরী আত্মা, তারপর সে প্রবল কষ্ট পেয়ে মরেছে। তার অশরীরী আত্মার ক্ষমতা অনেক প্রবল, হিংস্র। তাই সেইভাবে গ্রামের লোকেদের হত্যা করছে। তাকে আটকানো সহজ হবে না। পরদিনই তো ছিল শনিবার। সেদিনই গ্রামে আরও একজন লোকের মারা যাওয়ার কথা ছিল। অন্তত তেমনটাই তো আগের 3 বার হয়েছিল। সেদিন রাতে আপনি কি করলেন? সেদিন রাতে আমি যে অশরীরীর মুখোমুখি হয়েছিলাম এবং তারপরে সেই অশরীরীকে আমি দেখতেও পেয়েছিলাম, সে কথাই এখন শোনো। পরদিন সকালে গ্রামের কয়েকজন লোকেদের সঙ্গে কথাবার্তা বললাম। সেই বৃদ্ধ এসেছিলেন। বৃদ্ধ আমার কাছ থেকে সমস্ত কথা শুনে বলল, একটাই কাজ করা যেতে পারে। যদি তাকে কোনোভাবে এই গান থেকে অন্য কোথাও পাঠিয়ে দেওয়া যায়, তাহলে বোধহয় আমাদের গ্রাম মুক্তি পাবে। হ্যাঁ, আমার মনে হয় সেই মেয়েটির অশরীরী আত্মা মুক্তি পায়নি, সেই কারণে সে এমনটা করছে। আচ্ছা, আপনি তো তাকে দেখেছিলেন, তার মাথা ছিল না? হ্যাঁ, তার মাথাটা ছিল না। এমনটা তো হতেই পারে, হ্যাঁ, যে ওই অশরীরী তার শরীর খুঁজে পেলেও তার মাথাটা কোনো কারণে খুঁজে পায়নি। আর সেই কারণেই সে এসব করছে। হ্যাঁ, গ্রামের লোকেদের মাথাগুলো তো সেই লুকিয়ে রেখেছে। হ্যাঁ, এই কথায় আমার মনে হলো তার কথাটা ঠিক হলেও হতে পারে। সেদিন রাতে গ্রামের সকলকে নিজের নিজের ঘরেই থাকতে বললাম। একটা মশালের আলো হাতে নিয়ে আমি এগোতে লাগলাম বুড়ো শিবতলার মাঠের দিকে। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল আমার সঙ্গ নিল অনেকেই। নিত্যানন্দ কবিরাজ, সেই বৃদ্ধ এবং গ্রামের
আরও একজন জোর করে আমার সঙ্গে চলল। আমাদের 4 জনের হাতেই মশাল। আমার দেহবন্ধন করা, বাকিদের দেহবন্ধনও আমি করে দিয়েছি। বুড়ো শিবতলার মাঠের কাছে আমি আর নিত্যানন্দ কবিরাজ রইলাম। এক পাশে সেই বৃদ্ধ, আর তার সঙ্গে অন্য আর একজন রইল অন্য পাশে। রাত ক্রমে ক্রমে গভীর হলো। গাছের তলায় বসে থাকতে থাকতে একভাবে কেমন যেন ঝিমুনি এসে যায়। এক সময় তাকিয়ে দেখলাম নিত্যানন্দ ঢুলছে। কিছু বললাম না। মশালের আলোগুলো আমাদের সামনে রাখা রয়েছে। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও কিন্তু কিছুই হলো না। মনে মনে বারবার মধুসুন্দরী দেবীকে ডেকে চলেছি, কারো যেন কোনো ক্ষতি না হয়। আর ঠিক তখনই হঠাৎ করে একটা চিৎকার শুনতে পেলাম। বুঝতে পারলাম এই চিৎকারটা সেই বৃদ্ধের, যে আমাদের সঙ্গে এসেছে। সঙ্গে সঙ্গে নিত্যানন্দ উঠে পড়ল। মশালের আলো হাতে নিয়ে ডাকতে ডাকতে ছুটে গেলাম সামনের দিকে। গিয়ে দেখি সেই ছেলেটা দাঁড়িয়ে আছে, তার হাতে মশাল। মশালের আলো হাতে সে ঠকঠক করে কাঁপছে, কিছু বলতে পারল না। তার দুটো চোখ বিস্ফারিত হয়ে রয়েছে। নিত্যানন্দ কবিরাজকে তার কাছে দাঁড়াতে বলে আমি সামনের দিকে এগোতেই বুঝতে পারলাম আমি এগিয়ে চলেছি সেই পচা ডোবাটার দিকে। সঙ্গে সঙ্গে আবার সেই বৃদ্ধের গলা শুনতে পেলাম, বাঁচাও বাঁচাও। আর তার সঙ্গে সঙ্গে এবার সেই হাসির শব্দের সঙ্গে সেই বিভৎস মূর্তি বলে উঠল, মশালের আলোয় যা দেখলাম তাতে বুকের ভেতরটা যেন ঝড় বয়ে গেল। বৃদ্ধ মানুষটা মাটির উপর হুমড়ি খেয়ে পড়ে রয়েছে, আর তার মশাল কোথায় যে ছিটকে গেছে ভাবতে গিয়ে দেখি একটু দূরে মশালটা নিবু নিবু হয়ে জ্বলছে। বৃদ্ধের পিঠের উপর উঠে বসেছে একটা মূর্তি, অদ্ভুত ভয়ঙ্কর সেই মূর্তি। তার মাথাটা নেই, গলাটার কাছ থেকে টকটকে তাজা রক্ত বাইরে বেরিয়ে আসছে, আর সে নিজের দুটো বিভৎস হাত লম্বা লম্বা নখ দিয়ে বৃদ্ধের গলাটা চেপে ধরেছে। বৃদ্ধের গলা থেকেও বেরিয়ে আসছে রক্ত। দুহাতে সে তার মাথাটা একপাশে টানছে। বৃদ্ধ আর কথা বলার মতো অবস্থায় ছিল না। আমি আরেকটু সামনের দিকে এগিয়ে গিয়ে বললাম, খবরদার খবরদার, ছেড়ে দাও ওনাকে। সঙ্গে সঙ্গে সে পেছন ঘুরে তাকালো। আমার হাতে মশাল ছিল বলেই বোধহয় সে একটু থমকে গেল। তারপর নিজের একটা হাত তুলে বলল, তুমি বুঝতে পারছো না? এভাবে তুমি নিজের মুক্তির পথ নষ্ট করছো। সাধু তোমার ক্ষতি করেছে, গ্রামের লোকরা তো তোমার কোনো ক্ষতি করেনি। এই কথা বলে আবার সে একই কাজ করতে থাকলো। এতক্ষণে নিত্যানন্দ কবিরাজ ও সেই ছেলেটাও এসে পড়েছে আমাদের কাছে। এই দৃশ্য দেখে নিত্যানন্দ চিৎকার করে বলে উঠল, ওর মাথা কোথায় গেল ঠাকুরমশাই? ভালো করে দেখো তো, এমনই একটা মেয়েকে তোমরা 3 মাস আগে এখানে দেখতে পেয়েছিলে। নিত্যানন্দ আমার কথায় ঘাড় নাড়িয়ে সম্মতি দিল। তখন আমি সব কিছুই বুঝতে পারলাম, তাই আরও একটু এগিয়ে গিয়ে মশালের আলোটা সামনের দিকে ধরলাম। কিন্তু তুমি এখন যা করছো তা কিন্তু আরও অন্যায়। এতগুলো মানুষের মৃত্যুর রক্ত তোমার হাতে লেগে থাকবে, তোমার মুক্তি কখনোই হবে না। কিন্তু তুমি যদি ওনাকে ছেড়ে দাও তাহলে আমি তোমার মুক্তির ব্যবস্থা করব। তার শাস্তি হবে। তুমি তাকে শাস্তি না দিতে পারলেও তার শাস্তি ঠিকই হবে। কিন্তু তুমি এই কাজ করতে পারো না, তোমায় কিন্তু আমি আটকাবই। এই কথা বলে
আমার হাতের ঝুলিতে আনা একটা দ্রব্য হাতে নিয়ে একটা গোপন মন্ত্র পড়ে হাতে করে তুলে দিলাম তার দিকে। সঙ্গে সঙ্গে সে ছিটকে পড়ল বৃদ্ধের শরীর থেকে। হাতের ইশারা করতে নিত্যানন্দ কবিরাজ ও সেই যুবক তাড়াতাড়ি গিয়ে বৃদ্ধকে তুলে ধরল। বৃদ্ধের গলায় তখন গভীর ক্ষত তৈরি হয়েছে, সে কথা বলতে পারছে না, ভয়ে সে জ্ঞান হারিয়েছে। সেই মূর্তি আবার আমার দিকে এগিয়ে এলো, বলল, আমি তোমায় আটকাতে চাই না। তোমায় এখান থেকে তাড়াতে চাইলে আমি তা আগেই করতে পারতাম। শুধু আমি চাই তুমি গ্রামের মানুষদের সঙ্গে এমন অন্যায় কাজ করো না। বৃদ্ধ লোকটা তোমার কোনো ক্ষতি করেনি। এবার আমি আমার আসল কথাটা বললাম, যেটা আমি আজ সকালেই ভেবে নিয়েছি। আমার মতো এক সাধুর জন্য তোমার এই অবস্থা। তুমি এখানে আটকে পড়ে আছো, তাহলে আমি তোমার মুক্তির ব্যবস্থা করে দিচ্ছি। সব সাধু সমান হয় না, তুমি সে কথা তাহলে তো বিশ্বাস করতে পারবে। একটা দমকা হাওয়া উড়ে গেল মাথার উপর দিয়ে। সঙ্গে সঙ্গে আমি এগিয়ে গেলাম সেই বৃদ্ধ লোকটার দিকে। তার গলা থেকে গল গল করে রক্ত পড়ছে। যুবকের কোমরে একটা গামছা বাঁধা ছিল, সে কোনো রকমে সেই গামছা দিয়ে রক্ত ঠেকাচ্ছে। এক্ষুনি বাড়িতে নিয়ে যেতে না পারলে ওকে বাঁচানো যাবে না। কিছু ওষুধ লাগাতে পারলে তাহলে ঠিক হয়ে যাবে। চলো চলো, নিয়ে চলো। তুমি তাহলে যাও, আমি যাচ্ছি। তিনজন চলে যেতেই আমি একা সেখানে বসে রইলাম। একটু পরেই একটা কান্নার শব্দ শুনতে পেলাম। কেউ যেন গুমড়ে গুমড়ে কেঁদে চলেছে। সেই পচা টোবাটার দিক থেকে কান্নার শব্দটা ভেসে আসছে। কি মনে হতেই সেই ডোবার দিকে এগিয়ে গেলাম। তারপর দেখি ডোবার কাদা জলের কাছে কে যেন বসে আছে। মনের মধ্যে সাহস ভর করে আর মধুসুন্দরী দেবীর উপর ভরসা রেখে এগিয়ে গেলাম ডোবার একদম কাছে। দেখলাম একটা ছায়া মূর্তি ডোবার কাদা জলের মধ্যে দুটো হাত নামিয়ে কি যেন দেখে চলেছে। বললাম, তুমি এখনো এখানে রয়েছ? আবার তুমি গ্রামের মানুষ? কথাটা বলার সাথে সাথে একটা প্রবল চিৎকার করে উঠল সে। তারপরেই দেখি চারপাশটা ফাঁকা হয়ে গেল। তবে আমি তখনও সেখানে দাঁড়িয়ে রইলাম। দুবার ডাকলাম, কিন্তু তার গলা আর শুনতে পেলাম না। বাড়ি ফিরে এসে সেই বৃদ্ধের অনেক সেবা করার পরেও পরদিন ভোরবেলা সে কিন্তু মারা গিয়েছিল। তারানাথ কথা শেষ করতে কিশোরী বলে উঠল, আর সেই মেয়েটা, মানে সেই গলা কাটা মেয়েটার কি হলো? অশরীরীকে আপনি মুক্তি দেবেন বলেছিলেন। গ্রামের সকলেই খোঁজ করতে লাগলো। নিত্যানন্দ, সেই যুবক এবং বাকিরাও খুঁজতে লাগলো সেই মেয়েটির ব্যাপারে। জানা গেল 3 মাস আগে 5 গ্রাম দূরের এক গ্রাম থেকে একটা মেয়ে নিখোঁজ হয়েছিল। তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তার বাড়ির লোকেরা তার যা বর্ণনা দিয়েছিল তার সঙ্গে আমাদের দেখা সেই ছায়ামূর্তির অনেক মিল। তার নামে একটা শান্তি সস্তায়নের আয়োজন করা হয়েছিল মরালডাঙ্গা গ্রামের সেই বুড়ো শিবতলার মাঠে। এমনকি 3 জন যারা আগে মারা গিয়েছিল এবং সে বৃদ্ধ, সবার জন্যই একটা পুজো করা হয়েছিল। এরপরেও আমি দিন 3 মরালডাঙ্গায় ছিলাম। এমনকি শহরে আসার আগে এক শনিবার
মরালডাঙ্গায় গিয়ে গোটা রাত বুড়ো শিবতলার মাঠের কাছে কাটিয়েছিলাম। কিন্তু কাউকে দেখতে পাইনি। তোমরা বিশ্বাস করবে না, কিন্তু ওই বৃদ্ধের অবস্থা দেখেই আমি বুঝতে পেরেছিলাম বাকি 3টে মানুষ কি বিভৎসভাবে মরেছিল। তারানাথ গল্প শেষ করতেই আমরা উঠে পড়লাম। বৃষ্টি কমে এসেছে। তারপর হাঁটতে হাঁটতে বাইরে বেরিয়ে এলাম। পথে নেমে কিশোরী বলল, এদিকে একটা কথা আমি কিছুই বুঝতে পারলাম না। সেই অশরীরী মুক্তি পেল না, তাই না? অশরীরী আত্মার মাথাটা খুঁজে পেল না তো। তাহলে সে তার মাথা না নিয়ে চলে গেল? অশরীরী আসলে কি নিজের মাথার জন্যই ওদের মারছিল, নাকি সেই সাধুর উপর প্রতিশোধ নেওয়ার জন্য? এই প্রশ্নের উত্তর আমার কাছে ছিল না, তাই আমি হাঁটতে লাগলাম রাস্তার দিকে। শেষ হলো আমাদের আজকের নিবেদন। লেখক সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিক ও মরালডাঙ্গার কুহকিনী। গল্প পাঠ তথা বিভূতির চরিত্রে দেবাঞ্জন। প্রধান চরিত্র তারানাথ তান্ত্রিকের ভূমিকায় আস্তিক মজুমদার। অন্যান্য চরিত্রে দুর্বা, শুভদীপ্ত, অভিক, পার্থ, রাজ, নীলাঞ্জন। সমগ্র সম্পাদনায় সৌরিন। সমগ্র নির্দেশনা, প্রচ্ছদ নির্মাণ এবং সূত্রধারের ভূমিকায় আমি রাকিব। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নিবেদনে। শুনতে থাকুন গল্পাসুর।